One key marker in the newly emerged Bangladeshi society is the marriage age of a girl child. বাংলাদেশের নব্য পরিবর্তিত সমাজে মেয়েদের বিয়ের বয়সটা খুবই লক্ষণীয় একটি বিষয়। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নলেজ 700। আশা করছি সকালে ভালো আছেন। আমরা আজও একটি আর্টিকেল নিয়েছি অনুবাদের জন্য, আর আজকের আর্টিকেলটি নেওয়া হয়েছে আওয়ার টাইম নামক পত্রিকা থেকে। সো আজকের আর্টিকেলটি আমরা সম্পূর্ণ ভেঙে ভেঙে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব এবং এখানকার যে নতুন নতুন ওয়ার্ডস, ফ্রেজ, ইডিয়মস রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব, শেখার চেষ্টা করব এবং বিশেষ করে আমরা স্ট্রাকচারগুলো লক্ষ্য রাখবো। স্ট্রাকচারগুলো আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব, কারণ যারা আইএলটিএসের শিক্ষার্থী রয়েছেন, চাকরির পরীক্ষার্থী রয়েছেন, কম্পিটিটিভ এক্সাম দিবেন, ঠিক আছে, প্রস্তুতি নিয়েছেন, তারা কিন্তু খুব ভালো করে জানেন যে স্ট্রাকচার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। শব্দার্থ কিন্তু অনুমান করা যায়, শব্দার্থ ডিকশনারি থেকেও দেখা যায়, ঠিক আছে, কিন্তু স্ট্রাকচার যদি আপনার ভালো না থাকে, স্ট্রাকচার যদি আপনার জানা না থাকে, তাহলে কিন্তু আপনি অনুবাদ কোনোভাবেই করতে পারবেন না। সো আপনি যদি রিডিংয়ে ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্ট্রাকচারের প্রতি আলাদা গুরুত্ব দিতে হবে। আর রিডিং যদি আপনার ভালো হয়ে যায়, রিডিং স্কিল ভালো হলে আপনার ওভারঅল ইংলিশ স্কিল ভালো হয়ে যাবে। মানে রিডিং স্কিল যার যত ভালো, ওভারঅল ইংলিশ স্কিল তার তত ভালো, এটা সকলেই জানেন। সো আর বেশি কথা বলব না, আমরা আমাদের যে হেডলাইন সেটা হচ্ছে যে One key marker in the newly emerged Bangladeshi society is the marriage age of a girl child. সো এই বাক্যে আমাদের যে সাবজেক্ট বা যে শব্দগুলো দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে যে ওয়ান কি মার্কার, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন ভেঙে যদি অনুবাদ করি, ওয়ান মানে একটি, আর কি মানে হচ্ছে আক্ষরিক অর্থ চাবি, কিন্তু এখানে প্রধান বা গুরুত্বপূর্ণ অর্থে ব্যবহৃত হচ্ছে। আর মার্কার শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে যেটা কোনো কিছু চিহ্নিত করে, মানে চিহ্নিতকারী আক্ষরিক অর্থ, কিন্তু এখানে লক্ষণীয় অর্থে ব্যবহৃত হচ্ছে বা লক্ষণীয় বিষয় অর্থে ব্যবহৃত হচ্ছে। এটা যদি একটু উদাহরণ দিয়ে বোঝায় আপনাদেরকে, ধরুন এখানে আমি একটা বক্স তৈরি করলাম। এই বক্সটা দেখুন এখানে কিন্তু খালি হওয়ার কারণে এখানে কিন্তু আমাদের দৃষ্টিতে কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু লক্ষণীয় হচ্ছে না, আমাদের লক্ষ্যে কোনো কিছু আসছে না। কিন্তু এখানে যদি আমি একটি দাগ দিয়ে দেই তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দৃষ্টিগোচর হলো একটা দাগ, ঠিক আছে, আমাদের দৃষ্টিতে আসলো একটা দাগ যেটা আমাদের কাছে লক্ষণীয় হলো, ঠিক আছে। তেমনি এই যে মার্কার শব্দটি এখানে সেই লক্ষণীয় অর্থে ব্যবহৃত হচ্ছে, যে ওয়ান কি মার্কার একটা গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়। সেই গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়টা কি, এই যে সাবজেক্ট দেখুন ওয়ান কি মার্কার, এটা কিন্তু আমাদের নাউন ফ্রেজ এবং সাবজেক্ট, এই নাউন ফ্রেজ, এই ফ্রেজটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এর ভার্বটা হচ্ছে এই যে ইজ, যে ওয়ান কি মার্কার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় ইজ হচ্ছে কি, সেটা হচ্ছে দ্য ম্যারেজ এজ, বিবাহের বয়স। কার বিবাহের বয়স? অফ আ গার্ল চাইল্ড, একটি মেয়ে সন্তানের বা মেয়ে শিশুর। এখন দেখুন এই যে মাঝখানে যে অংশটুকু ছিল যে ইন দ্য নিউলি ইমার্সড বাংলাদেশি সোসাইটি, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। যে প্রিপোজিশনাল ফ্রেজটা এই ওয়ান কি মার্কার এই নাউন ফ্রেজকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে। এখন আপনারা কেউ কেউ হয়তো জানেন, কেউ কেউ হয়তো জানেন না যে প্রত্যেকটা শব্দের দুটো থাকে, ঠিক আছে, একটা হচ্ছে ফর্ম ইউনিট আর একটা ফাংশন ইউনিট। ধরুন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে ধরুন আপনি কাঠ দিয়ে কি করেন, কাঠ দিয়ে কিন্তু বিভিন্ন কাজ করা যায়। প্রথমে কাঠ থাকে, ঠিক আছে, মেটেরিয়াল নাউন, সেটা কিন্তু বিভিন্নভাবে আপনি দরজা বানাতে পারেন, বেঞ্চ বানাতে পারেন, খাট বানাতে পারেন, ঠিক আছে। সো একটা কাঠ, যখন সেটাকে কাঠ বলছেন, কাঠ আছে, তখন সেটা কি, সেটা হচ্ছে ফর্ম ইউনিট, সেটা হচ্ছে তার ফর্ম, সেটা হচ্ছে তার গঠন। কিন্তু যখন এটা দিয়ে আপনি কোনো কিছু তৈরি করবেন, এটা যখন আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু এটাকে আপনি কাঠ বলেন না, তখন আপনি এটাকে দরজা বলছেন, ক্ষেত্রবিদ আপনি ওই কাঠকে আপনি আবার বিছানা বলছেন, খাট বলছেন, ঠিক আছে। তেমনি একটা শব্দ প্রথমে এক নাম থাকে, কিন্তু যখন এটা বাক্যে আসে তখন সেটার নাম ভিন্ন হয়, তার ফাংশন, তার কাজটা ভিন্ন হয়, ঠিক আছে। যেমন বিয়ের আগে কি হয়, বা চাকরি বা নেওয়ার আগে আমরা কি সাধারণ একজন মানুষ, কিন্তু চাকরি নেওয়ার পরে আমাদের নতুন একটা পরিচয় হয়ে যায়, আমরা অমুক কোম্পানির যে ম্যানেজার, তার অমুক থানার পুলিশ, অমুক মাদ্রাসার বা স্কুল কলেজের টিচার। সো নতুন যে একটা পরিচয় হয় সেটাকেই বলা হয় ফাংশন ইউনিট। তেমনি এই যে ইন দ্য নিউলি ইমার্সড বাংলাদেশি সোসাইটি, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কারণ কি, এই ওয়ান কি মার্কার এই নাউন ফ্রেজকে মডিফাই করছে। এটা সবসময় খেয়াল রাখবেন যে কোনো ফ্রেজই হোক, ফ্রেজ যেটাই হোক, সেটা যদি কোনো নাউনকে মডিফাই করে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন এই ফ্রেজটা আমরা একটু ভেঙে দেখার চেষ্টা করি। ইনটা আগে বাদ দেন, প্রিপোজিশনটা আগে, এই ফ্রেজটা খেয়াল করুন যে দ্য নিউলি ইমার্সড বাংলাদেশি সোসাইটি। আর এটা সবসময় খেয়াল রাখবেন যে একটা ফ্রেজের মধ্যে একটা হেডওয়ার্ক থাকে, যে হেডওয়ার্ককে কেন্দ্র করে বিভিন্ন মডিফায়ার যুক্ত করা হয়, তখন সেটা একটা ফ্রেজ আকার ধারণ করে ফ্রেজ হয়। সো দ্য নিউলি ইমার্সড বাংলাদেশি সোসাইটি, এই ফ্রেজের হেডওয়ার্কটা হচ্ছে আমাদের
সোসাইটি শব্দটি সমাজ, ঠিক আছে। এখন সমাজ কেমন সমাজ সেটাকে মডিফাই করার জন্য একটা বাংলাদেশি শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে আনা হয়েছে, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো সোসাইটি সমাজ কেমন সমাজ, বাংলাদেশি সোসাইটি, বাংলাদেশি সমাজ। এখন এই ফ্রেজটা তৈরি হয়ে গেল বাংলাদেশি সোসাইটি। এখন এই যে ফ্রেজটা এটাকে মডিফাই করার জন্য আরেকটি শব্দ আনা হয়েছে ইমার্জড। ইমার্জ শব্দের অর্থ কিন্তু এই নতুন কোনো কিছু আবির্ভূত হওয়া, নতুন করে কোনো কিছু প্রকাশিত হওয়া, কোনো কিছু জন্ম নেওয়া, ঠিক আছে, কোনো কিছু পরিবর্তিত হওয়া, কোনো কিছু মডার্ন হওয়া, নতুন করে কোনো কিছু প্রকাশ পাওয়া, এইরকম অর্থে এরকম সেন্সে কিন্তু ইমার্জ শব্দটি ব্যবহৃত হয়। এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা হচ্ছে যে পরিবর্তিত বা নতুনভাবে আবির্ভূত। সো এটাকে হলো বাংলাদেশি সোসাইটি, বাংলাদেশি সমাজ, বাংলাদেশি সোসাইটি সেটা আবার কেমন, সেটা হচ্ছে ইমার্জড, আবির্ভূত বা পরিবর্তিত। আবার তার পূর্বে আরেকটি শব্দ আনা হয়েছে নিউলি। এই নিউলি আবার কি, এটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা অ্যাডভার্ব কী করতে পারে, একটা ভার্বকে মডিফাই করতে পারে, অন্য একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এবং অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। সেই হিসাবে এই নিউলি শব্দটি, এই ইমার্জ শব্দটি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে এই সবগুলো মিলে এই দা থেকে শুরু করে সোসাইটি পর্যন্ত পুরোটাই আমাদের নাউন ফ্রেজ। আবার ইন সহ ধরলে পুরোটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে কি হলো আমাদের নব বা নতুন করে আবির্ভূত বা পরিবর্তিত বাংলাদেশি সমাজে কি ওয়ান কি মার্কার, একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইজ হচ্ছে দ্য ম্যারেজ এজ, বিবাহের বয়স। কার বিবাহের বয়স? অফ আ গার্ল চাইল্ড, একটি মেয়ে শিশুর। এখানে দেখুন এই যে অফ আ গার্ল চাইল্ড, এটাও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। কারণ কি, এই যে এটা ম্যারেজ এজ নাউন ফ্রেজকে মডিফাই করছে, যে বিবাহের বয়স, কার বিবাহের বয়স, সেটার উত্তর কিন্তু দিচ্ছে যে অফ আ গার্ল চাইল্ড, একটি মেয়ে শিশুর। আশা করি বুঝতে পেরেছেন। আরেকবারে আমরা দেখব ওয়ান কি মার্কার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোথাকার, কোন জায়গার, ইন দ্য নিউলি ইমার্জড বাংলাদেশি সোসাইটি, নব আবির্ভূত বা নবপরিবর্তিত বাংলাদেশি সমাজে ওয়ান কি মার্কার একটি গুরুত্বপূর্ণ বিষয় ইজ হচ্ছে দ্য ম্যারেজ এজ, বিবাহের বয়স। কার বিবাহের বয়স? অফ আ গার্ল চাইল্ড, একটি মেয়ে সন্তানের। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে বাংলাদেশের নব্য পরিবর্তিত সমাজে মেয়েদের বিয়ের বয়সটা খুবই লক্ষণীয় একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তীতে প্রধান যে বাক্য সেটা হচ্ছে আমাদের শফিকুল আলম, ওয়ান কি মার্কার ইন দ্য নিউলি ইমার্জড বাংলাদেশি সোসাইটি ইজ দ্য ম্যারেজ এজ অফ আ গার্ল চাইল্ড। ইফ ইউ আর পুয়ার অ্যান্ড স্ট্রাগলিং, ইউর ডটার ইজ ম্যারিড অ্যাট দ্য এজ অফ 14 to 18 ইয়ার্স। সো খেয়াল করুন, শফিকুল আলম, এটা কিন্তু পত্রিকার ক্ষেত্রে বা যারা রিপোর্ট লেখা শিখেছেন তারা কিন্তু জানেন যে রিপোর্ট লেখার আগে যে ব্যক্তি রিপোর্টটা লিখছেন তার কিন্তু একটা পরিচয় বা তার নাম শুরুতে লেখা হয়, যে অমুক করেসপন্ডেন্ট, অমুক করেসপন্ডেন্ট, এইভাবে কিন্তু লেখা হয়, ঠিক আছে। করেসপন্ডেন্ট ইন অমুক কোম্পানি, অমুক নিউজ এজেন্সি, ঠিক আছে, এইভাবে লেখা হয়। সো এখানে শুধু তার নামটি লেখা হয়েছে শফিকুল আলম, যিনি এই আর্টিকেলটি লিখেছেন, লিখে হয়তো এই আওয়ার টাইমকে পাঠিয়েছিলেন। তারপরে আমাদের যে বাক্য, এই বাক্যটি আমরা অনুবাদ করেছি ইতিপূর্বে গার্ল চাইল্ড পর্যন্ত। পরের অংশটি খেয়াল করুন, ইফ ইউ আর পুর, আপনি যদি গরিব হন। এই যে দেখুন ইফ, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স, এটা খুব সহজ, যারা বিগিনার আছেন তাদের জন্য একটু ব্যাখ্যা করছি। ইফ দিয়ে আসলে কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করা হয়, আর ইফটা হচ্ছে একটা অর্ডিনারি কনজাংশন, ঠিক আছে। সাবঅর্ডিনেট কনজাংশনের এই কন্ডিশনাল মার্কার বলা হয়, ঠিক আছে, ইফকে। তাহলে কি হলো, ইফ যদি ইউ আর, আপনি হন, কি হন, পুয়ার, গরিব। সো ইফ ইউ আর পুয়ার, আপনি যদি গরিব হন, অ্যান্ড স্ট্রাগলিং, আর স্ট্রাগল শব্দের অর্থ এই সংগ্রাম করা, কষ্ট করা, ঠিক আছে, এরকম অর্থে কিন্তু স্ট্রাগল শব্দের ব্যবহার হয়। যেমন আপনার যদি আর্থিক সমস্যা থাকে তাহলে আপনি কি করবেন, আপনার পরিবার চালাতে আপনার স্ট্রাগল করতে হয়, মানে আপনার খুব কষ্ট করতে হয়, ঠিক আছে, খুব মেহনত করতে হয়, এটাকেই বলা হয় স্ট্রাগলিং। সো ইফ ইউ আর পুর, আপনি যদি গরিব হন, অ্যান্ড স্ট্রাগলিং, এবং আপনার যদি সংগ্রাম করতে হয় পরিবার চালাতে, মানে আপনার আর্থিক অসচ্ছলতা থাকে এরকম। আর স্ট্রাগলিং শব্দটি আপনি এখানে ভার্ব হিসেবে ধরতে পারেন, আবার অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারেন। কারণ কি, কারণ হচ্ছে যে এই যে আর শব্দটির পরে আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্ট বি ভার্ব, তারপরে ভার্ব প্লাস আইএনজি হয়। সেই হিসেবে সাবজেক্ট ইউ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি এখানে কিন্তু আছে, সেই হিসেবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যে আপনি যদি দরিদ্র হন এবং আপনি যদি কি করেন, সংগ্রাম করে যাচ্ছেন, আপনার অবস্থা যদি এমন হয়, এইভাবে ধরতে পারেন। আবার কি হয়, স্ট্রাগলিং শব্দটি আপনি অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারেন, সেই হিসেবে এটা এই পুরের মতোই কমপ্লিমেন্ট হবে, যে ইফ ইউ আর পুর, আপনি যদি দরিদ্র হন, আর অ্যান্ড স্ট্রাগলিং, এবং সংগ্রাম করছেন, সংগ্রামকারী এরকম একজন ব্যক্তি হন, তাহলে কি হবে, আমাদের রেজাল্ট কন্ডিশনাল সেন্টেন্স চলে গেল, ঠিক আছে, কন্ডিশনাল ক্লজ। এবার রেজাল্ট ক্লজ হচ্ছে যে ইওর ডটার, আপনার মেয়ে কি হবে, ইজ ম্যারিড, বিয়ে হবে, কখন বিয়ে হবে,
অ্যাট দ্য এজ অফ 14 to 18 ইয়ার্স, 14 থেকে 18 বছর বয়সে। তাহলে এখানে খেয়াল করুন, এই যে ইউর ডটার ইজ ম্যারিড, এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে যে ম্যারি শব্দটি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয়ভাবে ব্যবহৃত হয়, মানে বিবাহ করা বিবাহ দেওয়া উভয়ভাবেই। সো এখানে ইউর ডটার যদি হতো যে ইউর ডটার ম্যারি বা ম্যারিজ, তাহলে হতো যে আপনার মেয়ে বিবাহ করে এরকম, কিন্তু ইউর ডটার ইজ ম্যারিড প্যাসিভ করা হয়েছে, তাহলে অর্থ হবে যে আপনার মেয়েকে বিবাহ দেওয়া হয়। এর অর্থই হচ্ছে, বা সুন্দরভাবে বললে আপনার মেয়ের বিবাহ হয় বা আপনার মেয়ের বিবাহ হয়ে থাকে এরকম। সো ইউর ডটার ইজ ম্যারিড, আপনার মেয়ের বিবাহ হবে বা বিবাহ হয় কখন? অ্যাট দ্য এজ, বয়সে, কোন বয়সে? 14 to 18 ইয়ার্স, 14 থেকে 18 বছর বয়সে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে শফিকুল আলম, বাংলাদেশের নব্য পরিবর্তিত সমাজে মেয়েদের বিয়ের বয়সটা খুবই লক্ষণীয় একটি বিষয়। কেউ দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল হলে তার মেয়ের বিয়ে হয় 14 থেকে 18 বছর বয়সে। দেখুন এখানে আমি কিন্তু ইফ ইউ আর মানে আপনি যদি হন সেভাবে কিন্তু লিখিনি, মানে অনুবাদটা আপনাকে কি করতে হবে, একটু ভাব অনুবাদ নিয়ে আসতে হবে, অনুবাদের মধ্যে একটু রস, ঠিক আছে, রসকস অ্যাড করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ভাষার কিন্তু নিজস্ব রসকস গতি এরকম আছে, ঠিক আছে। আপনাকে সেগুলো বুঝে শুনে, যেটা শুনতে কান শান্তি পায়, শুনে মজা লাগে, শুনে ভালো লাগে, সেগুলোই কিন্তু সাজানো অনুবাদে দিতে হবে। আপনি সাজানো অনুবাদ যদি দিতে পারেন, ভাব অনুবাদ দিতে পারেন, তাহলে কিন্তু নাম্বার একটু বেশি আসবে। যাই হোক, আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ইফ ইউ আর মিডল ক্লাস, রিচ অর এডুকেটেড, ইউর ডটার উইল বি ম্যারিড অ্যাট 26 to 33 years. With more girls from middle, upper middle and rich families surpassing boys in education, chances of young girls from these families getting married in the mid and late 20s are evaporating fast. সো খেয়াল করুন, এখানে প্রথম বাক্যটি সহজ হলেও এখানে এই যে ওয়েদের পর থেকে একটু কঠিন, একটু কমপ্লেক্স। সো ইফ ইউ আর মিডল ক্লাস, যদি আপনি হন মধ্যবিত্ত, রিচ ধনী, অর এডুকেটেড অথবা শিক্ষিত। এখানে দেখুন এই যে অরটা কিন্তু এখানেও একটা ছিল, কিন্তু এই যে লিস্টের ক্ষেত্রে যখন আপনি কয়েকটা একই ধরনের শব্দ একটা লিস্টে লিখবেন, সেক্ষেত্রে প্রত্যেকটার পরে কমা দিবেন, শেষটার পূর্বে শুধু একটা কনজাংশন ব্যবহার করবেন। এই কারণে এখানে প্রথমটির পূর্বে কমা ব্যবহার করা হয়েছে, শেষটির আগে অর ব্যবহার করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে হয়তো মিডল ক্লাস, না হয় ধনী, না হয় শিক্ষিত, এরকম মানে যে কোনো একটা যদি হন, যে ইফ ইউ আর মিডল ক্লাস, আপনি যদি মধ্যবিত্ত হন, রিচ যদি ধনী হন, অর এডুকেটেড বা শিক্ষিত হন, তাহলে কি হবে? তাহলে হবে যে ইয়োর ডটার, আপনার মেয়ে, উইল বি ম্যারিড, বিবাহ হবে। এখানেও দেখুন প্যাসিভে লেখা হয়েছে। এখানে তো আপনি দুটি বিষয় ভেবে নিতে পারেন, একটা হচ্ছে যে ম্যারিড শব্দটি এখানে আপনি মেন ভার্ব হিসেবে ধরতে পারেন, আবার অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে যে ইয়োর ডটার উইল বি ম্যারিড, এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভে যদি ধরি যে ম্যারি, ওই যে বললাম ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয়ভাবে ব্যবহৃত হয়, সে হিসেবে উইল বি ম্যারিড, বিবাহ দেওয়া হবে এরকম। আর ম্যারিড শব্দটি যদি কি ধরেন, অ্যাডজেক্টিভ ধরেন, ম্যারিড শব্দের অর্থ হবে বিবাহিত, তাহলে উইল বি ম্যারিড তাহলে অর্থ হয় বিবাহিত হবে। উইল বি হবে, কি হবে? ম্যারিড, বিবাহিত হবে। যেমন আইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব, তেমন আইল বি ম্যারিড, আমি বিবাহিত হব। তেমন ইউর ডটার, আপনার মেয়ে, উইল বি ম্যারিড, বিবাহিত হবে। মানে এই ম্যারিড শব্দটি আপনি অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারেন, আবার মেইন ভার্ব হিসেবেও ধরতে পারেন। আরেকটা বিষয় লক্ষণীয়, একটু বিগিনার যারা আছেন বা কম বোঝেন, তাদের কিন্তু এটা খটকা লাগতে পারে। সেটা হচ্ছে যে আপনি যদি এরকম হন, তাহলে, আমি কিন্তু এখানে তাহলে বলছি, মানে অর্থাৎ এই যে আমরা বাংলায় আপনি যদি এই করেন সেই করেন, তাহলে মানে এই শর্তযুক্ত শব্দের ক্ষেত্রে আপনার যদি শব্দ ব্যবহার করি প্রথম বাক্যে, দ্বিতীয় শব্দে তাহলে শব্দটি ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে কিন্তু সেটা হয় না। ইংরেজিতে শুধু যদি শব্দের যে অর্থ সেটার জন্য ইফ ব্যবহার করা হয়, ঠিক আছে, কিন্তু তাহলে এটার পরিবর্তে কোনো শব্দ ব্যবহার করা হয় না, সরাসরি পরে বাক্যটি শুরু হয়। কিন্তু যদি একটু এমফ্যাসিস করতে চান, একটু জোর প্রদান করতে চান, সেক্ষেত্রে কখনো কখনো দেন ব্যবহার করা হয়, দেন শব্দটি, ঠিক আছে। সো কী হলো যে ইয়োর ডটার উইল বি ম্যারিড, আপনার মেয়ের বিবাহিত হবে। কখন বিবাহিত হবে? অ্যাট 26 to 33 ইয়ার্স, 26 থেকে 33 বছর বয়সে। তাহলে এখানে এই যে অ্যাট 26 to 33 ইয়ার্স, এটাও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে, কারণ এটা ভার্বকে মডিফাই করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে বিবাহিত হবে, কখন বিবাহিত হবে, উত্তর দিচ্ছে যে অ্যাট 26 to 33 ইয়ার্স, বা 26 থেকে 33 বছর বয়সে। তারপরে এই অংশটি একটু কমপ্লেক্স। দেখুন এই যে উইথ শব্দটির আক্ষরিক অর্থ কিন্তু সাথে, কিন্তু আপনি লংম্যান ডিকশনারি সার্চ করে দেখতে পাবেন যে উইথ শব্দের অর্থ হয়
বিকজ অফ কারণে, অর অ্যাজ আ রেজাল্ট অফ, বিকজ অফ অ্যাজ আ রেজাল্ট অফ, কারণে বা ফলে, কারণে বা ফলে, কারণে বা ফলে, ওই শব্দটির অর্থ। তাহলে আমরা যদি ধরি ফলে বা কারণে, এখন কিসের কারণে সেটা কিন্তু পরে আসবে। এখন কিসের কারণে আমরা দেখছি যে মোর গার্লস, অনেক মেয়ে, কোথাকার মেয়ে, ফ্রম মিডল, আপার মিডল অ্যান্ড রিচ ফ্যামিলিজ। খুবই সহজ, যে ফ্রম মিডল মধ্যবিত্ত, আপার মিডল উচ্চ মধ্যবিত্ত, অ্যান্ড রিচ ফ্যামিলিজ এবং ধনী পরিবারগুলোর বা এই দেখুন ফ্রম থেকে কিন্তু ফ্রমের অর্থটা এই অফের মতো হচ্ছে, যে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং ধনী পরিবারগুলোর অনেক মেয়েরা, মোর গার্লস অনেক মেয়েরা কী করছে, সারপাসিং, সারপাস মানে হচ্ছে কোনো কিছুকে ছাড়িয়ে যাওয়া, ঠিক আছে, কোনো কিছুকে পার হয়ে যাওয়া, এরকম সারপাসিং ছাড়িয়ে যাচ্ছে। কাকে ছাড়িয়ে যাচ্ছে? বয়েজ ছেলেদেরকে। কিসের ক্ষেত্রে? ইন এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে। এখন একটু আপনাদের কনফিউশন হতে পারে যে আমি বললাম যে ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু ছাড়িয়ে যাচ্ছে এটা কিন্তু আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থ তুলেছি। সেই হিসেবে এখানে কী হওয়া উচিত ছিল, যে এই যে এখানে একটা আর ভার্ব থাকার কথা ছিল, যে মোর গার্লস ফ্রম মিডল আপার মিডল অ্যান্ড রিচ ফ্যামিলিজ আর সারপাসিং, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এরকম হয়নি। তার কারণ কি? এরকম না হওয়ার কারণ হচ্ছে যে এখানে যদি এরকম হতো যে বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট, খেয়াল করুন একটু, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট, এরকম যদি হতো যে মোর গার্লস ফ্রম আপার মিডল অ্যান্ড রিচ ফ্যামিলিজ আর সারপাসিং বয়েজ ইন এডুকেশন, যে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত, খেয়াল করুন এই যে হ্যাঁ এই যে ফ্রম মিডল মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং ধনী পরিবারগুলোর অনেক মেয়েরা আর সারপ্রাসিং ছাড়িয়ে যাচ্ছে বয়েজ ছেলেদেরকে ইন এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে। সেই যে বিষয়, সেই বিষয়ের কারণে, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট, এই বিষয়টার কারণেই কি হচ্ছে, এই পরের বাক্যটি বলবে। কিন্তু তারা কি করছে এখানে, সবসময় এটা আপনারা জানেন যে কমপ্লেক্স সেন্টেন্সের তুলনায়, কম্পাউন্ড সেন্টেন্সের তুলনায় সিম্পল সেন্টেন্সকে কিন্তু একটু স্মার্ট মনে করা হয়, ঠিক আছে। যত বেশি সিম্পল সেন্টেন্স লিখতে পারবেন আপনার লেখাটা তত বেশি স্মার্ট মনে করা হবে, স্মার্ট হবে। সেই কারণে তারা কি করেছে, এই বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট বা এজ আ রেজাল্ট অফ, এগুলো বাদ দিয়ে দিয়েছে। এগুলো বাদ দিয়ে কী করেছে, শুরুতে একটা উইথ ব্যবহার করেছে প্রিপোজিশন হিসেবে, যেটা অর্থ দিচ্ছে যে ওই একই অর্থ, বিকজ অফ বা এজ আ রেজাল্ট অফ অর্থ দিচ্ছে। এবং যেহেতু শুরুতে প্রিপোজিশন, আর এটা যেহেতু তারা ফ্রেজ বানাতে চাচ্ছে, এ কারণে তারা যে ভার্বটা, সেই ভার্বটা তুলে দিয়েছে। আর এই ধরনের ভার্বকে বলা হয় অ্যাবসোলিউট ফ্রেজ। অ্যাবসোলিউট ফ্রেজ বানানোর বিভিন্ন নিয়ম আছে, আপনি কী করে আবার বানানো ক্লাস আছে সেটা দেখে নিতে পারেন। সো কী করা হয় সাধারণত, বেশিরভাগ সময় যে অক্সিলারি ভার্ব বা অন্য ভার্ব থাকে সেগুলো ফেলে দেওয়া হয়, মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করা হয়। সেই কারণে আর কে বাদ দিয়ে তারা কি করেছে, শুধু ভার্বের শেষে আইএনজি যুক্ত করেছে। এখন আমি এখানে অর্থ তুলেছি যে ছাড়িয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থ তুলেছি, ঠিক আছে। কিন্তু আপনার প্রশ্ন করতে পারেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থ কেন তুললেন আপনি? অন্য অর্থ তো তুলতে পারতেন, অন্য টেন্সের অর্থও কিন্তু আপনি তুলতে পারতেন, কিন্তু কেন তুললেন না? কারণ হচ্ছে এই ধরনের অ্যাবসোলিউট ফ্রেজের ক্ষেত্রে আপনি ভার্ব প্লাস আইএনজি থাকবে শুধু, ঠিক আছে। কিন্তু অর্থটা কোথায় পাবেন, কোন টেন্সের অর্থ তুলবেন, সেটা হচ্ছে যে মেন যে ভার্ব সেন্টেন্সটা থাকবে, ঠিক আছে, মেন যে ভার্ব থাকবে সেই ভার্বের যে টেন্স, সেটা কোন টেন্সে রয়েছে, ওই টেন্স অনুযায়ী আপনাকে এখানে অর্থ তুলতে হবে। এখানে দেখুন এই যে আর এভাপোরেটিং, এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, ঠিক আছে, এটার অর্থ যেমন আর এভাপোরেটিং, শেষ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বাষ্প হয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে, এই কারণে আমরা এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থ তুলব। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটু বলি, সেটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সকে ভেঙে সাধারণত সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার জন্য কী করা হয়, অ্যাবসোলিউট ফ্রেজ তৈরি করা হয়। অ্যাবসোলিউট ফ্রেজ তৈরি করার জন্য ভার্বের শেষে শুধু আইএনজি যুক্ত করা হয় এবং অক্সিলারি ভার্ব অন্য ভার্বকে ফেলে দেওয়া হয়, মানে টেন্স মুক্ত করা হয়, ঠিক আছে। আর শুরুতে কখনো কখনো প্রিপোজিশন ব্যবহার করা হয় ভিন্ন কোনো অর্থ দেওয়ার জন্য, যেমন এখানে উইথটা ব্যবহার করা হয়েছে অ্যাজ আ রেজাল্ট অফ বা বিকজ অফ অর্থ দেওয়ার জন্য। তাহলে কী হবে আমাদের, যে কারণে, কিসের কারণে, মোর গার্লস, আর এই যে ফ্রম মিডল আপার মিডল অ্যান্ড ফ্রম রিচ ফ্যামিলিজ, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই মোর গার্লসকে মডিফাই করছে। মূলত এই মোর গার্লস এই শব্দটি, যে না, এই ফ্রেজটা হচ্ছে এই সারপাসিং, এই ভার্বকে ধরছে। মোর গার্লস সারপাসিং বয়েজ ইন এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে অনেক মেয়েরা ছেলেদেরকে ছাড়িয়ে যাওয়ায়। এখন মেয়েরা কোথাকার মেয়ে সেটা কিন্তু মাঝখানে বলে দেওয়া হচ্ছে, যে ফ্রম মিডল আপার মিডল অ্যান্ড রিচ ফ্যামিলিজ, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং ধনী পরিবারগুলোর অনেক মেয়েরা
সারপাসিং বয়েজ ছেলেদের ছাড়িয়ে যাচ্ছে ইন এডুকেশন শিক্ষার ক্ষেত্রে, সেই যে ছাড়িয়ে যাওয়ার কারণে সেই ছাড়িয়ে যাওয়ার কারণে কী হচ্ছে সেটা কিন্তু আবার পরে বলছে যে চান্সেস অফ ইয়ং গার্লস ফ্রম দিস ফ্যামিলিজ গেটিং ম্যারিড ইন দ্য মিড অ্যান্ড লেট 20s আর এভাপোরেটিং। এখানে দেখুন এই যে চান্সেস শব্দটি, এই শব্দটির ভার্ব হচ্ছে আমাদের এই যে আর এভাপোরেটিং, মানে চান্সেস মানে সুযোগ বা সম্ভাবনা। সো চান্সেস আর এভাপোরেটিং, সুযোগ কমে যাচ্ছে। এভাপোরেট মানে বাষ্প হয়ে যাওয়া, মানে পানি থেকে যখন কোনো কিছু যখন বাষ্প হয় সেটা কিন্তু অদৃশ্য হয়ে যায়, শেষ হয়ে যায়, ঠিক আছে। সেই অর্থ থেকেই মেটাফোরিক্যাল একটা মিনিং নেওয়া হয়েছে। আর এভাপোরেটিং মানে অদৃশ্য হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো চান্সেস সুযোগ বা সম্ভাবনা, আর এভাপোরেটিং শেষ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে ফাস্ট, খুব দ্রুত। এখন মাঝখানে যে অংশগুলো ছিল এগুলো কিন্তু সবগুলো মডিফায়ার, যে অফ ইয়ং গার্লস ফ্রম দিস ফ্যামিলিজ গেটিং ম্যারিড ইন দ্য মিড অ্যান্ড লেট 20s, এই সবগুলো হচ্ছে একটা আরেকটা মডিফায়ার। এখন মডিফায়ার কীভাবে হয়েছে দেখুন, চান্সেস সুযোগ বা সম্ভাবনা, কিসের সম্ভাবনা? অফ ইয়ং গার্লস ফ্রম দিস ফ্যামিলিজ, এই সকল পরিবারের তরুণ মেয়েগুলোর, দেখুন ইয়ং গার্লস তরুণ মেয়েগুলো কোথাকার? ফ্রম দিস ফ্যামিলিজ, এই সকল পরিবারগুলোর। সো ফ্রম দিস ফ্যামিলিজ, এই সকল পরিবারগুলোর ইয়ং গার্লস তরুণ মেয়েগুলোর গেটিং ম্যারিড, বিয়ের সম্ভাবনা। দেখুন এখানেও কিন্তু ওই যে সেমভাবে অ্যাবসলিউট ফ্রেজের মতোই ব্যবহার করা হয়েছে। অ্যাবসলিউট ফ্রেজও ধরতে পারেন, আবার আরেকভাবে ধরতে পারেন যে গেটিং ম্যারিড, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ, যেটা এই ইয়ং গার্লসের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। যে চান্সেস অফ ইয়ং গার্লস ফ্রম দিস ফ্যামিলিজ, যে এই সকল পরিবারের তরুণ মেয়েদের সম্ভাবনা। এখন তরুণ মেয়েদের অবস্থাটা কি? তরুণ মেয়েদের অবস্থা কোন ক্ষেত্রে তাদের সম্ভাবনা? সেটা হচ্ছে গেটিং ম্যারিড, বিবাহ হওয়ার বা বিবাহ করার সম্ভাবনা, ঠিক আছে। এখন বিবাহ করা বা বিবাহর সম্ভাবনা কোন বয়সে? ইন দ্য মিড অ্যান্ড লেট 20s, মধ্য এবং লেট 20। এখন এই মিড অ্যান্ড লেট 20s অনেকে হয়তো বুঝবেন না, একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখুন এই 20-র পরে কিন্তু একটা এস ব্যবহার করা হয়েছে, এটা দিয়ে 20 যে শব্দ 20, এটাকে প্লুরাল করা হয়েছে, এবং এই যে 20 শব্দটিকে প্লুরাল করে এটার উদ্দেশ্য নেওয়া হচ্ছে 20 থেকে 29 বছর যে সময়, এই সময়টি বা 20 থেকে 29 পর্যন্ত যে এটা, ঠিক আছে, এটাকে ইন্ডিকেট করা হচ্ছে, মানে একটা দশক বোঝানো হচ্ছে। মানে যদি যে 10 শব্দটি, ঠিক আছে, 10 মানে 10, কিন্তু যদি এরকম থাকতো টেন্স মানে শেষে একটা এস থাকতো, তাহলে উদ্দেশ্য হতে যে 10 থেকে 19 বছর সময় পর্যন্ত। 20 পরে এস থাকলে 10 থেকে 29 বছর পর্যন্ত, 30 পরে এস থাকলে 30 থেকে 39 বছর পর্যন্ত, এরকম। সো এখানে 20s দ্বারা 20 থেকে 29 বছর পর্যন্ত সময় বোঝাচ্ছে। আর এটাকে মডিফাই করার জন্য শুরুতে কী আনা হয়েছে? মিড অ্যান্ড লেট আনা হয়েছে। মিড মানে মধ্য, মানে এই যে 20 থেকে 29 পর্যন্ত বোঝালো, তার মধ্য কি? তার মধ্যে হচ্ছে 25 বা 24, আর লেট মানে ধরবে হয়তো 27, 28, ঠিক আছে, বা 26 এরকম ধরবে। সো এখানে বোঝাচ্ছে যে মিড অ্যান্ড লেট 20s মানে 20-এর দশকের মধ্য সময়ে বা শেষ সময়ে, 20-এর দশকের মধ্যবর্তী সময় অথবা শেষ সময়েও কি হচ্ছে? যে এই সকল পরিবারের তরুণ মেয়েগুলোর বিবাহ হওয়ার সুযোগ কি হচ্ছে? আর ইভাপোরেটিং, শেষ হয়ে যাচ্ছে। তাহলে আরেকবার যদি আমরা দেখি, চান্সেস সুযোগ, সম্ভাবনা, কিসের সুযোগ সম্ভাবনা? অফ ইয়ং গার্লস, তরুণ মেয়েরা কোথাকার? ফ্রম দিস ফ্যামিলিজ, এই সকল পরিবারের, ঠিক আছে। এখন মেয়েদের অবস্থাটা কি? মেয়েদের অবস্থা গেটিং ম্যারিড, বিবাহ হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, কোন বয়সে? ইন দ্য মিড অ্যান্ড লেট 20s, 20-এর দশকের মধ্য সময়ে এবং শেষ সময়ে, মধ্য সময়ে এবং শেষ সময়ে এই সকল তরুণ মেয়েদের বিবাহ হওয়ার সম্ভাবনা কি হচ্ছে? আর ইভাপোরেটিং, শেষ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে ফাস্ট, খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, একটু কমপ্লেক্স ছিল। সো আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে আপনি মধ্যবিত্ত, ধনী অথবা শিক্ষিত হলে আপনার মেয়ের বিয়ে হবে 26 থেকে 33 বছর বয়সে। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং ধনী পরিবারগুলোর অনেক মেয়েরা শিক্ষার ক্ষেত্রে ছেলেদের ছাড়িয়ে যাওয়ার কারণে 25 থেকে 29 বছর বয়সে এই সকল পরিবারের তরুণী মেয়েদের বিবাহের সম্ভাবনা একেবারেই কমে যাচ্ছে। মানে এখানে মেয়েদের বিয়ের বয়সটা যে একেবারেই দূরে চলে যাচ্ছে, ঠিক আছে, এই বিষয়গুলোকে আসলে এখানে উল্লেখ করার চেষ্টা করছে। সাধারণত মেয়েদের বিয়ে হয় যদি একটু গরিব হয়, ঠিক আছে, অশিক্ষিত হয়, তাহলে কি হয়? এই 14 থেকে 18 বছর বয়সে, 16 বছর বয়সে হয়ে যায়। কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত সময় আছে 18 বছর পরে, 18 বছরের। কিন্তু একটু শিক্ষিত হলে, ধনী হলে তাহলে কি হয়? এই 26 থেকে 29-এর মধ্যে, 25-এর পরে হয়ে যায়। তো এখানে ইন্ডিকেট করার চেষ্টা করছে যে কয়েক বছর পরে এমন সময় আসবে যখন মেয়েদের বিয়ের বয়সটা 30ও পার হয়ে যাবে, 30, 35, 33 পার হয়ে যাবে। ওই সময়টা গিয়ে দেখা যাবে মেয়েদের যে সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা, ঠিক আছে, শক্তি, সেগুলো কিন্তু কমে যাবে। এই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে।
সো আমরা দেখছি পরবর্তী যে আমাদের সেন্টেন্স সেটা হচ্ছে যে ইন মাই এস্টিমেশন, আমার ধারণা মতে। এস্টিমেট মানে কি? এই অনুমান করা। সো আমার অনুমানে বা আমার ধারণা মতে, আমি ধারণা করছি। আর এই ফ্রেজটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা ইন্ট্রোডাক্টরি ফ্রেজ হিসেবে কাজ করছে এক হিসেবে, আরেক হিসেবে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। কারণ পরবর্তীতে যে পুরো যে সেন্টেন্সটাকে বলা হচ্ছে সেটা কোন প্রেক্ষিতে বলা হচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ডটা কি? এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে ইন মাই এস্টিমেশন, আমার ধারণা মতে। এই কারণে এটা এক প্রকার এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে আপনি ধরে নিতে পারেন। তো ইন্ট্রোডাক্টরি ফ্রেজ বলে অনেকেই, ঠিক আছে। সো যাই হোক, ইন মাই এস্টিমেশন, আমার ধারণা মতে। আমার ধারণা মতে কি সেটা কিন্তু পরে শুরু হচ্ছে যে বাই 2030, 2030-এর মধ্যে। দেখুন এই যে বাই 23, এখানে কিন্তু একটা কমা দেওয়া উচিত ছিল বা দেওয়া যেত, দিলে হয়তো আরেকটু স্পষ্ট হতো। কিন্তু কি হয় যে যখন এই ধরনের ফ্রেজ লেখা হয়, এই ধরনের ফ্রেজের ক্ষেত্রে যখন অর্থটা একেবারে স্পষ্ট হয়, যে এখানে কমা না দিলেও বিষয়টা কারো নিকট অস্পষ্টতা তৈরি করবে না, সেক্ষেত্রে কিন্তু কমা ব্যবহার করা হয় না। তাহলে বাই 2030, 2030-এর মধ্যে কী হবে সেটা কিন্তু পরে বলা হচ্ছে যে দ্য অ্যাভারেজ ম্যারেজ এজ, গড় বিয়ের বয়স। দ্য অ্যাভারেজ ম্যারেজ এজ, গড় বিয়ের বয়স। এখন গড় বিয়ের বয়স কার বিয়ের বয়স? অফ আ ইয়াং গার্ল, একটি তরুণ মেয়ের। ঠিক আছে, এখন তরুণ মেয়ে কোন সকল ফ্যামিলির সেটা বলা হচ্ছে যে ইন মিডল, আপার মিডল অ্যান্ড রিচ ফ্যামিলিস, যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং ধনী পরিবারগুলোর বা ধনী পরিবারের একটি তরুণ মেয়ের দ্য অ্যাভারেজ ম্যারেজ এজ, মানে গড় বিয়ের বয়স কি হবে? উড ক্রস 30, 30 পার হয়ে যাবে। এখানে দেখুন এই যে খেয়াল করুন একটু, যে মূল যে অংশটুকু সেটা হচ্ছে এজ উড ক্রস 30। এই পুরো সেন্টেন্সের সাবজেক্ট, আপনি সবসময় এটা খেয়াল রাখবেন যে একটা সেন্টেন্সের একেবারে বেসিক একটা অংশ থাকে, মানে প্রত্যেকটা সেন্টেন্সের বেসিক পার্ট থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যদি মানে সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট, এরকম। ঠিক আছে, তেমনি এখানে মূলত এই যে উড ক্রস অতিক্রম করবে, কোন বিষয়টা আসলে অতিক্রম করবে? হেডওয়ার্ডটা কি? হেডওয়ার্ডটা হচ্ছে এজ, মানে বয়সটা অতিক্রম করবে। কাকে অতিক্রম করবে? 30-কে অতিক্রম করবে। তাহলে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট চলে গেল। এখন এই এজকে মডিফাই করার জন্য কিন্তু আগে পরে বিষয়গুলো যুক্ত করা হয়েছে। দেখুন যে দ্য অ্যাভারেজ এজ, অ্যাভারেজ ম্যারেজ এজ, এজ বয়স, কিসের বয়স? ম্যারেজ এজ, বিবাহের বয়স। এখন ম্যারেজ এজ এই ফ্রেজটাকে মডিফাই করার জন্য আবার আরেকটি শব্দ যুক্ত করা হয়েছে, অ্যাভারেজ ম্যারেজ এজ, কি? গড় বিয়ের বয়স। এখন বয়সটা কার সেটাকে মডিফাই করার জন্য আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ আনা হয়েছে, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, যে অফ আ ইয়ং গার্ল, একটি তরুণ মেয়ের। এখন তরুণ মেয়ে যে ইয়ং গার্ল সেটাকে মডিফাই করার জন্য আরেকটি প্রিপোজিশনাল ফ্রেজ আনা হয়েছে, যে ইন আ মিডল, আপার মিডল অ্যান্ড রিচ ফ্যামিলিজ। এই প্রিপোজিশনাল ফ্রেজ ইয়ং গার্লকে মডিফাই করবে অ্যাডজেক্টিভের মতো করে, যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং ধনী পরিবারগুলোর তরুণ মেয়ের, একটি তরুণ মেয়ের গড় বিয়ের বয়স কি হবে? উড ক্রস অতিক্রম করবে 30-কে পার করবে। এখন আর বাই 2030 এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে 30 পার করবে, কখন পার করবে? উত্তর দিচ্ছি যে বাই 2030, 2030-এর মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে আমার ধারণা মতে 2030 সালের মধ্যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং ধনী পরিবারের একজন তরুণী মেয়ের গড় বিয়ের বয়স 30 পেরিয়ে যাবে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে it will impact their child-bearing capacity, weigh down the national birth rate sharply, and give rise to $1 billion IVF and test tube baby industry. So খেয়াল করুন, ইট মানে এই যে পূর্বে যে বিষয়গুলো বলা হলো, যে বিয়ের বয়সটা 30 পার হয়ে যাবে, সেই যে বিষয়, সেই বিষয়টা কী করবে? সেই বিষয়ের এই ইটের অ্যান্টিসেনে কিন্তু ওই বিষয়গুলো। সো ওই বিষয়গুলো কী করবে? উইল ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে প্রভাবিত করা বা প্রভাব ফেলা। সো উইল ইম্প্যাক্ট প্রভাবিত করবে বা প্রভাব ফেলবে। কোথায় প্রভাব ফেলবে বা কাকে প্রভাবিত করবে? অবজেক্ট হচ্ছে দেয়ার চাইল্ড বিয়ারিং ক্যাপাসিটি, তাদের সন্তান জন্মদানের ক্ষমতা। দেখুন ক্যাপাসিটি হচ্ছে ক্ষমতা, বিয়ারিং মানে হচ্ছে যে সন্তান জন্মদান, ঠিক আছে, মানে বিয়ার মানে বহন করা, গর্ভে ধারণ করা, সন্তান জন্ম দেওয়া এরকম, ঠিক আছে। সো বিয়ারিং জন্ম দেওয়া, কী জন্ম দেওয়া? চাইল্ড বিয়ারিং, সন্তান জন্ম দেওয়া। কাদের? দেয়ার চাইল্ড বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে এখানে যে আমাদের মূল ওয়ার্ডটাই যে দেয়ার চাইল্ড ক্যাপাসিটি, এই যে ফ্রেজটা, এই ফ্রেজের হেডওয়ার্ডটা কিন্তু আমাদের ক্যাপাসিটি ছিল, যে ইট উইল ইম্প্যাক্ট, এটা প্রভাব ফেলবে। কার উপর প্রভাব ফেলবে? ক্যাপাসিটি, ক্ষমতার উপর প্রভাব ফেলবে। এখন ক্ষমতাটা কেমন ক্ষমতা সেটাকে মডিফাই করার জন্য একটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আনা হয়েছে, যে বিয়ারিং ক্যাপাসিটি, সন্তান জন্মধারণের বা জন্মদানের ক্ষমতা।
বিয়ারিং ক্যাপাসিটি, জন্মদানের ক্ষমতা। এখন বিয়ারিং কি জন্মদানের ক্ষমতা সেটাও কিন্তু মডিফাই করার জন্য একটি নাউন আনা হয়েছে যে চাইল্ড বিয়ারিং ক্যাপাসিটি, সন্তান জন্মদানের ক্ষমতা। এখন পুরো ফ্রেজটিকে মডিফাই করার জন্য আরেকটি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আনা হয়েছে বা প্রোনাউন আনা হয়েছে যে এই যে দেয়ার চাইল্ড বিয়ারিং ক্যাপাসিটি, তাদের সন্তান জন্মদানের ক্ষমতার উপর ইম্প্যাক্ট, ইট উইল ইম্প্যাক্ট, প্রভাব ফেলবে বা প্রভাবিত করবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলা হচ্ছে ওয়ে ডাউন। এখানে দেখুন এই যে ইট উইল ইম্প্যাক্ট, ঠিক একইভাবে ইট উইল ওয়ে ডাউন। ঠিক আছে, এখানে 3টি ক্লজ একত্রে লেখা হয়েছে, পুরোটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, এই যে অ্যান্ড, এখানে অ্যান্ড রয়েছে, সো কম্পাউন্ড সেন্টেন্স। আর আপনারা জানেন যে ক্লজের ক্ষেত্রে যখন একই ওয়ার্ড, একই সাবজেক্ট, একই ভার্ব যখন দ্বিতীয় ক্লজেও, মানে প্রথম ক্লজে যেটা ছিল দ্বিতীয় ক্লজেও যদি সেটাই হয়, তাহলে কিন্তু দ্বিতীয় ক্লজে সেটা বাদ দেওয়া হয়, মানে এটাকে এলিপসিস বলা হয়। যেমন এখানে ইট উইল ইম্প্যাক্ট এরকম ছিল এবং ইট উইল ওয়ে ডাউন এরকম ছিল, কিন্তু প্রথম ক্লজে যেহেতু ইট উইল আছেই, দ্বিতীয় ক্লজে সেটা দেওয়ার প্রয়োজন নেই, সেটাকে এলিপসিস করা হয়েছে, মানে বাক্য থেকে বাদ দেওয়া হয়েছে, ওমিট করা হয়েছে। সো ইট উইল ওয়ে ডাউন, ওয়ে ডাউন মানে আবার কোনো কিছু কমিয়ে দেওয়া, কোনো কিছু নামিয়ে দেওয়া। সো ওয়ে ডাউন এটা কমিয়ে দিবে, কি কমিয়ে দিবে? দ্য ন্যাশনাল বার্থ রেট। বার্থ রেট মানে হচ্ছে যে জন্মের হার, আর নেশন শব্দের অর্থ কিন্তু জাতি। সো নেশন শব্দের অর্থ যদি জাতি হয়, তাহলে ন্যাশনাল অর্থ হবে যে জাতীয়, জাতির সাথে সম্পর্কিত, দেশীয়, দেশের সাথে সম্পর্কিত। ঠিক আছে, সারা দেশব্যাপী, এরকম অর্থে কিন্তু ন্যাশনাল শব্দটি ব্যবহৃত হয়। সো বার্থ রেট, জন্মের হার, কেমন জন্মের হার? ন্যাশনাল বার্থ রেট, সারা দেশব্যাপী বা জাতীয় বা সারা দেশের জন্মের হার কী করবে? ওয়ে ডাউন, কমিয়ে ফেলবে। তাহলে কী হলো? ওয়ে ডাউন হচ্ছে আমাদের ভার্ব, ফ্রেজাল ভার্ব বা ভার্ব, আর ন্যাশনাল বার্থ রেট এটা হচ্ছে আমাদের অবজেক্ট। শার্পলি, শার্পলি অর্থ হচ্ছে যে অত্যন্ত ব্যাপকভাবে, খুব বেশি। এটা অ্যাডভার্ব যেটা এই ওয়ে ডাউনকে মডিফাই করছে, যে কমিয়ে ফেলবে। কীরকমভাবে কমিয়ে ফেলবে? কতটা কমিয়ে ফেলবে? শার্পলি, অত্যন্ত, খুব বেশি কমিয়ে ফেলবে। তারপর বলেছে অ্যান্ড কনজাংশন দিয়ে আরেকটা ক্লজ যুক্ত করা হচ্ছে যে গিভ রাইজ। এটাও কিন্তু এই যে ইট উইল ইম্প্যাক্ট, ইট উইল ওয়ে ডাউন, ঠিক আছে, কীভাবে? ইট উইল গিভ রাইজ, মানে এটা গিভ রাইজ করবে। এখন গিভ রাইজের অর্থ একটু যদি আমরা দেখি, গিভ রাইজের অর্থ হচ্ছে যে কোনো কিছু ঘটানো, কোনো কিছু সৃষ্টি করা, কোনো কিছু চালু করা, কোনো কিছু উৎপন্ন করা, কোনো কিছু সম্পাদন করা, কোনো কিছু নিয়ে আসা, এরকম অর্থে গিভ রাইজ শব্দটি ব্যবহার হয়। এখন এখানে গিভ রাইজ শব্দটির অর্থ হচ্ছে যে এই যে গিভ রাইজ টু, মানে এটা একটা ফ্রেজাল ভার্ব, এই টুটা এখানে প্রিপেডভাবেই ব্যবহার হয়। গিভ রাইজ টু গিভ রাইজ টু সামথিং। ঠিক আছে, টু গিভ রাইজ টু সামথিং মানে হচ্ছে কোনো কিছু সম্পাদন করা, কোনো কিছু ঘটানো, কোনো কিছু নিয়ে আসা, কোনো কিছু উৎপন্ন করা, উৎপাদন করা, সম্পাদন করা। সো ইট উইল রাইজ, ইট উইল গিভ রাইজ এটা উৎপন্ন করবে, সম্পাদন করবে। এখন ইট উইল গিভ রাইজ এটার উদাহরণ যদি আমরা একটু দেখি, দেখুন যে দ্য ডিসিশন মেড বাই দ্য গভর্নমেন্ট, সরকার কর্তৃক গৃহীত বা নেওয়া যে সিদ্ধান্ত, সেটা কী করবে? উইল গিভ রাইজ, জন্ম দিবে, তৈরি করবে, কি জন্ম দিবে? তৈরি করবে ক্রিটিসিজম অ্যান্ড আর্গুমেন্টস, সমালোচনা এবং বিতর্কের সৃষ্টি করবে, বিতর্কের জন্ম দিবে। তেমনি এখানে একইভাবে ব্যবহার হচ্ছে যে ইট উইল গিভ রাইজ টু, এটা জন্ম দিবে, সৃষ্টি করবে, কিসের জন্ম দিবে, কিসের সৃষ্টি করবে, সেটা কিন্তু পরে বলা হচ্ছে যে $1 billion IVF অ্যান্ড টেস্ট টিউব বেবি ইন্ডাস্ট্রি। দেখুন এখানেও কিন্তু বড় একটা ফ্রেজাল নাউন ফ্রেজ ব্যবহার করা হয়েছে। এই নাউন ফ্রেজের হেডওয়ার্ডটা কিন্তু ইন্ডাস্ট্রি। দেখুন কীরকম? ইট উইল গিভ রাইজ, এটা জন্ম দিবে, কিসের জন্ম দিবে? ইন্ডাস্ট্রি, একটি শিল্পের জন্ম দিবে। এখন শিল্পটা কেমন সেটাকে মডিফাই করার জন্য এটা নাউন ফ্রেজ আনা হয়েছে টেস্ট টিউব বেবি ইন্ডাস্ট্রি। মানে এই প্রক্রিয়াগুলো হচ্ছে যে এই বিভিন্ন মাধ্যমে, মানে জরায়ু ছাড়া, ঠিক আছে, এটাকে যে IVF, ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলে এই প্রক্রিয়াকে। এই যে কাচের পাত্র যেটার মধ্যে জরায়ু শুক্রাণু, ডিম্বাণু রেখে সন্তান জন্ম দেওয়া হয়, এটা বহির্বিশ্বে প্রচলিত আছে। সো এই বিষয়টা কি বোঝানো হচ্ছে যে ইন্ডাস্ট্রি, শিল্প, কেমন শিল্প? টেস্ট টিউব বেবি ইন্ডাস্ট্রি, টেস্ট টিউব বেবি ইন্ডাস্ট্রি অ্যান্ড, এবং আরেকটা যুক্ত করা হচ্ছে IVF। সো IVF অ্যান্ড টেস্ট টিউব বেবি ইন্ডাস্ট্রি, বেবি শিল্পের জন্ম দিবে। এখন এই IVF অ্যান্ড টেস্ট টিউব বেবি ইন্ডাস্ট্রি, এই নাউন ফ্রেজকে মডিফাই করার জন্য আরেকটি নাউন ফ্রেজ আনা হয়েছে যে $1 billion, যেটাকে ব্যবসার পরিমাণটা কী পরিমাণ ব্যবসা হতে পারে সেটাকে মডিফাই করার জন্য বলা হচ্ছে যে $1 billion, লক্ষ লক্ষ ডলারের, ঠিক আছে, $1 billion, লক্ষ লক্ষ ডলারের IVF অ্যান্ড টেস্ট টিউব বেবি শিল্পের কী করবে? জন্ম দিবে, সৃষ্টি করবে।
আশা করি বুঝতে পেরেছেন। সো এগুলো আসলে পরীক্ষা নিরীক্ষার নাম, এগুলো অনুবাদ করার প্রয়োজনে আইভিএফ অ্যান্ড টেস্ট টিউব বেবি ইন্ডাস্ট্রি। সো আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে এটি তাদের সন্তান জন্মদানের ক্ষমতার উপর প্রভাব ফেলবে, সারা দেশে জন্মহার ব্যাপকভাবে কমে যাবে এবং $1 বিলিয়ন এখানে 1 বিলিয়ন হবে না, এখানে এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে অনেক, ঠিক আছে। সো বিলিয়ন ডলারের আইভিএফ এবং টেস্ট টিউব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে বা উঠতে সাহায্য করবে এটা। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে খেয়াল করুন, ইট উইল অলসো হেল্প বুস্ট দ্য ইনকামস অফ দ্য কান্ট্রিজ ম্যাসিভ নাম্বার অফ সুফি পীর সাধু হিলার্স। সো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। খেয়াল করুন, ইট উইল অ্যান্ড এবং অলসো সেই সাথে ইট উইল হেল্প, এই যে এই বিয়ের বয়সটা পেরে যাচ্ছে সেই বিষয়টা কী করবে, ইট উইল হেল্প এটা সাহায্য করবে, কী করতে সাহায্য করবে, বুস্ট বাড়াতে, বুস্ট মানে কিন্তু কোনো কিছু অত্যন্তভাবে বা বেশি করে বাড়িয়ে তোলা। সো ইট উইল হেল্প বুস্ট এটা বাড়িয়ে তুলবে, ঠিক আছে, বাড়াতে সাহায্য করবে, ইট উইল হেল্প সাহায্য করবে কী করতে, বুস্ট বাড়াতে সাহায্য করবে। এখন এখানে আপনাদের কারো কনফিউশন হতে পারে যারা বেয়ার ইনফিনিটিভ সম্পর্কে জানেন না, ঠিক আছে। বেশ কিছু সিচুয়েশন আছে যেখানে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা হয়, অর্থাৎ সেটা ইনফিনিটিভ কিন্তু সেখানে টু ব্যবহার করা হয় না। যেমন এরকম সিচুয়েশন আছে যে পারসেপশন সম্পর্কিত বা পারসেপশন প্রকাশ করে এরকম কিছু ভার্ব, যেমন ওয়াচ, সি, হিয়ার, ফিল। একটু ভালো করে খেয়াল করুন, আমি লিখে দিচ্ছি না, খেয়াল করুন, ওয়াচ, ফিল, হিয়ার, সি, ওয়াচ, ফিল, হিয়ার, সি, ঠিক আছে। এগুলো পারসেপশন ভার্ব মানে উপলব্ধির ভার্ব। সো এই ভার্বগুলোর পরে যদি আপনার ইনফিনিটিভ ব্যবহার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই ইনফিনিটিভের শুরুতে আপনার টু ব্যবহার করা যাবে না। তেমনি আরও 3টি ভার্ব আছে, সেটা হচ্ছে যে এই যে যেমন হেল্প, মেক, লেট। যেমন আই লেট ইউ গো, দেখুন আই লেট ইউ টু গো কিন্তু বলি না, আই লেট ইউ গো বলি, ঠিক আছে। তেমনি হেল্প, মেক, লেট এই 3টি ভার্বের পরে যদি আপনার ইনফিনিটিভ আনতে হয় সেক্ষেত্রে ইনফিনিটিভটা বের ইনফিনিটিভ আনবেন, অর্থাৎ টু ব্যতীত আনবেন। তেমনি কিছু প্রিপোজিশন আছে, যেমন এক্সেপ্ট, দেন, বাট, ঠিক আছে। এই সমস্ত প্রিপোজিশনের পরেও কিন্তু এই বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা হয়। আবার কখনও ইনফিনিটিভ ফ্রেজ যদি দুটো ফ্রেজ একত্রে ব্যবহার করা হয় তাহলে দ্বিতীয় ফ্রেজে গিয়ে এই প্রথমে টু ব্যবহার করা হয় না। আরও 2-1টি সিচুয়েশন আছে। সো বেশি মনে রাখবেন আপনি যে পারসেপশন যে ভার্ব ফিল, ওয়াচ, সি, ঠিক আছে, হিয়ার, আর যে হেল্প, মেক, লেট, ঠিক আছে, এইগুলো মনে রাখলে হবে। সো এই সমস্ত ভার্বের পরে যদি আপনার কি হয় ইনফিনিটিভ আনতে হয় সেক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ আনতে হবে, অর্থাৎ টু ব্যতীত আনতে হবে। মূলত এরকম ছিল, ইট উইল হেল্প টু বুস্ট মানে বাড়াতে। আপনারা জানেন যে টু গো যেতে, টু কাম আসতে, ঠিক আছে, এরকম অর্থে দেয়, আসতে, যেতে, খেতে, নিতে, বসতে। সো টু বুস্ট বাড়াতে কী হবে, ইট উইল হেল্প সাহায্য করবে, টু বুস্ট বাড়াতে সাহায্য করবে, কিন্তু এই যে হেল্পের সাথে বেয়ার ইনফিনিটিভ হবে, যে টুটা বাদ হবে। সো ইট উইল হেল্প বুস্ট এটা বাড়াতে সাহায্য করবে। এই বুস্ট ভার্বের অবজেক্ট কি, দ্য ইনকামস, আয় বাড়াতে সাহায্য করবে। কাদের আয়, অফ দ্য কান্ট্রিজ ম্যাসিভ নাম্বার, দেশের বিপুল সংখ্যক বা বড় সংখ্যক কি, সুফি পীর সাধু হিলার্স, সুফি পীর সাধু, চিকিৎসক, নিরাময়ক বা কবিরাজদের। সো এখানে খেয়াল করুন, হিলার্স শব্দের অর্থ চিকিৎসক বা নিরাময়ক, কিন্তু সুফি পীর সাধু এরা কিন্তু ওই যে সরাসরি চিকিৎসা করে না, এরা অন্যরকম, মানে কবিরাজের মতো। মানে কবিরাজের অর্থ কিন্তু আয়ুর্বেদিক ডক্টর, কবিরাজের অর্থ কি, আয়ুর্বেদিক, হ্যাঁ ডক্টর, আয়ুর্বেদিক ডক্টর বলা হয় কবিরাজকে, ঠিক আছে। তেমনি বা হিলার্স বলা হয়, সেই কারণে আমি এখানে কবিরাজ অর্থটি নিয়েছি। সো সুফি পীর সাধু হিলার্স মানে সুফি পীর সাধু কবিরাজদের কী করবে, ইনকামকে বা আয়কে বাড়িয়ে দিবে। এখন আরেকটা বিষয় লক্ষ্য করুন, এখানে যদি আপনি একটু সাজানো অনুবাদ করতে যান, মানে সাজানো অনুবাদ কিন্তু আমরা সবাই চাই যে পুরো বাক্যের একসাথে অনুবাদ করবো, তাহলে কি হয় যে সুফি পীর সাধু চিকিৎসকদের বা কবিরাজদের দেশের ব্যাপক সংখ্যকের ইনকামকে এটা বাড়াতে সাহায্য করবে। বিষয়টা কিন্তু অকওয়ার্ড হয়ে গেল, কিন্তু আপনি কিন্তু লজিক্যালি অনুবাদ করছিলেন, কারণ অফ প্রিপোজিশন যে অফ থাকে সেক্ষেত্রে অফের পরে যে ফ্রেজ থাকে, অফের পরে যে নাউন থাকে সেটার অনুবাদ আগে হয়, পূর্বেরটার পরে হয়। কিন্তু একটা ব্যতিক্রম হচ্ছে যে অফ প্রিপোজিশন যখন আপনি ব্যবহার করবেন এক্ষেত্রে দেখবেন যে অফের পূর্বে পরিমাণসূচক বা ধরনসূচক কোনো নাউন বা নাউন ফ্রেজ আছে কিনা, অফের পূর্বে যে শব্দটি আছে বা ফ্রেজটি আছে সেটা পরিমাণসূচক কিনা বা ধরনসূচক কিনা। যদি পরিমাণসূচক হয় বা ধরনসূচক হয় সেক্ষেত্রে অফের পূর্বের যে অংশটি থাকবে সে অংশের অনুবাদ আগে হবে,
ঠিক আছে, এবং পরে যে অংশটি থাকবে সেটা পরে হবে, এবং অফের অনুবাদটা হবে না, অফের অনুবাদটা সুন্দর অনুবাদে আসবে না। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে দেখুন, আর এখানে কিন্তু এটার ক্ষেত্রে আবার আগের যে রুল সেটা হবে যে অফের পরেরটা আগে হবে, আগেরটা পরে হবে। দেখুন এই যে এখানে এই যে অফের পূর্বে ম্যাসিভ নাম্বার, এটা কিন্তু পরিমাণ সূচক, ঠিক আছে, এরকম একটা সেন্স রয়েছে। এই কারণে আমরা এটার অর্থ আগে তুলব যে দেশের বিপুল সংখ্যক, কান্ট্রিজ ম্যাসিভ নাম্বার, দেশের বিপুল সংখ্যক সুফি পীর সাধু কবিরাজদের আয় বাড়াতে সাহায্য করবে, এটি আয় বাড়াতে সাহায্য করবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানোর মত হচ্ছে যে এটি দেশের বিপুল সংখ্যক সুফি পীর সাধু কবিরাজদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে। আমাদের সর্বশেষ বাক্য, some 50% of their income will come from their ability to offer divine solution to these 30-something girls child bearing capacity. সো খেয়াল করুন, খুবই সহজ একটি বাক্য। সো সাম শব্দটির অর্থ আপনারা জানেন যে কিছু, কিন্তু এখানে প্রায় অর্থে ব্যবহৃত হচ্ছে যে সাম 50 মানে প্রায় 50 কি পার্সেন্ট, শতাংশ। সো সাম 50%, প্রায় 50% কি সেটা বলা হচ্ছে অফ দেয়ার ইনকামস, তাদের ইনকামের প্রায় 50%, তাদের ইনকামের প্রায় 50%। কিন্তু এটা কিন্তু এভাবে বলা যেত যে সাম 50% ইনকাম, এভাবে বলা যেত, কিন্তু তারা এই মডিফায়ারটা অফ দিয়ে এনেছে যে সাম 50% অফ দেয়ার ইনকাম, তাদের ইনকামের বা তাদের আয়ের প্রায় 50%, পুরোটি নাউন ফ্রেজ যেটা সাবজেক্টিভে কাজ করছে, যে তাদের 50% আয়টা কী হবে, উইল কাম আসবে কোথা থেকে, ফ্রম দেয়ার অ্যাবিলিটি, তাদের ক্ষমতা থেকে আসবে। এখন ক্ষমতাটা কেমন ক্ষমতা সেটাকে মডিফাই করার জন্য কিন্তু একটা ইনফিনিটি বানা হয়েছে। দেখুন ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু নাউনকেও মডিফাই করতে পারে, যেমন এখানে করছে যে অ্যাবিলিটি ক্ষমতা, কেমন ক্ষমতা, এই নাউনকে মডিফাই করার জন্য বলা হচ্ছে টু অফার, প্রদানের ক্ষমতা, অফার মানে দেওয়া প্রদান করা। সো অ্যাবিলিটির অফার, প্রদানের ক্ষমতা, ঠিক আছে। যদি এরকম থাকতো অ্যাবিলিটি অফ অফারিং, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে মডিফাই করা হতো, এখানে ইনফিনিট দিয়ে করা হয়েছে যে অ্যাবিলিটি টু অফার, প্রদানের ক্ষমতা। এখন প্রদানের ক্ষমতা, এই অফার নন ফিনিট ভার্বের অবজেক্ট হচ্ছে ডিভাইন সলিউশন। ডিভাইনের অর্থ কিন্তু বিভিন্ন রকম আছে, যে ঐশ্বরিক, আধ্যাত্মিক, ঠিক আছে, স্বর্গীয়, আল্লাহ কর্তৃক, এরকম ঈশ্বর কর্তৃক, এরকম অর্থে ডিভাইন শব্দ ব্যবহৃত হয়। আরেকটা যে দৈনন্দিন জীবনে আমরা যে অর্থে ব্যবহার করে থাকি ডিভাইন শব্দটি, সেটা হচ্ছে যে অত্যন্ত কার্যকর, অত্যন্ত ভালো, চমকপ্রদ, চমৎকার, এরকম। সো ডিভাইন সলিউশন, যে অত্যন্ত কার্যকর সমাধান, ডিভাইন সলিউশন অত্যন্ত কার্যকর সমাধান দেওয়ার ক্ষমতা থেকে। দেখুন উইল কাম আসবে, এই যে 50% ইনকাম কী হবে, উইল কাম আসবে কোথা থেকে, ফ্রম দেয়ার অ্যাবিলিটি, তাদের ক্ষমতাটা কিসের, টু অফার ডিভাইন সলিউশন, অত্যন্ত কার্যকর সমাধান দেওয়ার ক্ষমতা থেকে আসবে। এখন সলিউশনটা কোথায় দিবে সেটাও কিন্তু আবার বলে দেওয়া হচ্ছে যে টু দিস 30-something গার্লস। দেখুন এই 30-something দিয়ে বোঝানো হচ্ছে 30 অধিক। আমরা বলি না যে যখন কোনো কিছুর একটু বেশি হয়, সামান্য বেশি হয়, সেক্ষেত্রে আমরা সামথিং শব্দটি ব্যবহার করি। যেমন যদি বলি যে 20-something, এর অর্থ হচ্ছে যে 20-এর থেকে একটু বেশি। যেমন আমরা বলি যে আপনার বয়স কত, আমরা বলি যে 20+ বা 20-something, এটা দিয়ে বোঝায় যে আমরা 20-এর একটু বেশি। তেমনি এখানে এই যে 30-something দিয়ে বোঝানো হচ্ছে যে কি 30-এর একটু বেশি বা 30-এর অধিক। সো দিস 30-something গার্লস, এই সমস্ত 30 মেয়েদের চাইল্ড বিয়ারিং ক্যাপাসিটি, শিশু জন্মদানের ক্ষমতার ক্ষেত্রে, দেখুন ক্ষমতার ক্ষেত্রে ডিভাইন সলিউশন, এই ঐশ্বরিক বা অত্যন্ত কার্যকর সমাধান দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা থেকে। আরেকবার দেখার চেষ্টা করুন যে উইল কাম আসবে ফ্রম দেয়ার অ্যাবিলিটি, তাদের ক্ষমতাটা কেমন, টু অফার, প্রদানের ক্ষমতা, কি প্রদানের ক্ষমতা, ডিভাইন সলিউশন, অত্যন্ত কার্যকর সমাধানটা কোথায় দিবে, কাদেরকে দিবে, টু দিস 30-something গার্লস, এই সমস্ত 30 অধিক মেয়েদের হচ্ছে চাইল্ড বিয়ারিং ক্যাপাসিটি, সন্তান জন্মদানের ক্ষমতায় বা ক্ষমতার ক্ষেত্রে কি করবে, এই অত্যন্ত কার্যকর সমাধান দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা থেকে তাদের ইনকাম আসবে। আর এই যে গার্লস, এখানে দেখুন এখানে তো পজিটিভ কেস রয়েছে, মানে আমরা জানি যে পজিটিভ কেজের জন্য কিন্তু অফ ব্যবহার করা হয়, আবার অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়। কিন্তু কোনো শব্দের শেষে যদি আগের থেকে একটা এস থাকে কোনো কারণে, সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমাটা ব্যবহার করা, এস ব্যবহার করা হয় না। এখানে মূলত ছিল যে গার্লসেস এরকম ছিল, কিন্তু সেটা কিন্তু এরকম যদি হতো তাহলে কিন্তু উচ্চারণ করতে কঠিন হতো, এই কারণে ওই এসটা বাদ দেওয়া হয়েছে। কিন্তু পজিটিভ হবে যে 30-something গার্লস, 30 মেয়েদের চাইল্ড বিয়ারিং ক্যাপাসিটি,
সন্তান জন্মদানের ক্ষমতার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর সমাধান দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা থেকে তাদের 50% আয় আসবে। সো এই ছিল আজকের অনুবাদ। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে তাদের প্রায় 50% আয় আসবে এই 30 বয়সী মেয়েদের সন্তান জন্মদানে অত্যন্ত কার্যকর সমাধান দেওয়ার দক্ষতা থেকে। সো এই ছিল আজকের অনুবাদ। যদি আমার ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।